আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। এখানে দ্বিতীয় স্কুল, যারা আগের দুটো সেট দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথমে ম্যাপ পয়েন্টিং দিয়েছে, পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। প্যাটাগোনিয়া মরুভূমি, আমাজন নদী, পাপুয়া নিউগিনি, ক্যানবেরা আর গ্রেট ডিভাইডিং রেঞ্জ। দেখে নাও। দেখো, এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ। তোমরা এখানে প্রথমে উপরে কি করবে, নাম লিখবে, এটা পেন দিয়ে লিখবে, নাম, রোল, আর ভিতরে সব কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু, বা তোমরা যেহেতু ভালোভাবে বুঝতে পারো সেই জন্য কিন্তু আমি পেনে করলাম। দেখো, প্রথমে দিয়েছে হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। এটা হচ্ছে দেখো দক্ষিণ আমেরিকার একদম দক্ষিণের দিকে হচ্ছে এই অংশটা হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। এই যে এই অংশটা, নাম লিখবে, দাগ নম্বর দেবে। পরে দেখো দিয়েছে আমাজন নদী। এই যে দক্ষিণ আমেরিকার একদম মাথার দিকে হচ্ছে এই যে অংশটা খাঁজের মতো, এইখানে হচ্ছে আমাজন নদী কিন্তু পড়েছে। নদী যখন আঁকবে তখন তীর চিহ্নটা অবশ্যই দেবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তারপরে দিয়েছে দেখো পাপুয়া নিউগিনি। দেখো অস্ট্রেলিয়ার একদম মাথার দিকে, অস্ট্রেলিয়ার একদম মাথার দিকে যে বড় এই যে অংশটা দেখো, এটা হচ্ছে পাপুয়া নিউগিনি। দেখো দাগ নম্বর দেওয়া হয়েছে। তারপরে রয়েছে কি দেখো, ক্যানবেরা দিয়েছে, অস্ট্রেলিয়ার একটা শহর কিন্তু ক্যানবেরা। এই যে এটা হচ্ছে ক্যানবেরা। আর গ্রেট ডিভাইডিং রেঞ্জ দিয়েছে, এটা হচ্ছে দাগ নম্বরটা এখানে দেওয়া হয়নি, এটা 5। মহাদেশীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তাহলে গ্রানাইট। আর মহাসাগরীয় ভূত্বক যদি বলতো মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত, সেটা হচ্ছে ব্যাসল্ট। আমি এটা লিখে দিচ্ছি, এটা মহাসাগরীয়। পরেটা দেখো, লৌহ ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি, চুনাপাথর। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে কি বলা হয়, শিশিরাঙ্ক। অপশান এ আমাদের সঠিক উত্তর। ওশেনিয়া মহাদেশের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে কি, কুপার। দেখো, ওশেনিয়ার কিন্তু আরও কয়েকটা অন্তর্বাহিনী নদী রয়েছে, সেখানে সেই নামগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। অপশানে কি যদি কুপার না দিয়ে কিন্তু অন্য কিছু দিতে পারতো, তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হতো। তাহলে আমি নাম করা একটু আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, আরও আছে হান্টার, যেমন আছে হান্টার, এটাও কিন্তু একটা অন্তর্বাহিনী নদী ওশেনিয়া। ফ্রিজয় রয়েছে, রফালা হর্ষই বর্গিজা অন্তস্থ, ফ্রিজয়। তারপরে আছে ব্রিসবেন। তারপরে আয়ার রয়েছে, এই আয়ারটা কিন্তু আসে পরীক্ষায়। আয়ার বলবে, আয়ার কোথাকার বা আয়ার কি, ওশেনিয়ার একটি অন্তর্বাহী নদীর নাম কিন্তু আয়ার। পরেটা দেখো, পিগমি অধিবাসীরা যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটা হচ্ছে কি, নিরক্ষীয়। পরেটা দেখো, একটি পরিবেশ বান্ধব শক্তি কি, এখানে দেখো এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র দিয়েছে, তাপবিদ্যুৎ, পারমাণবিক শক্তি, দেখো বায়ু শক্তি, আর হচ্ছে জলবিদ্যুৎ। এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি, বায়ু শক্তি। কারণ দেখো, জলবিদ্যুতে তোমরা অনেকে ভাবছো যে জলবিদ্যুৎ উৎপাদন করতেও কিন্তু পরিবেশের কোনো বা পরিবেশ দূষণ হয় না, কিন্তু জলবিদ্যুৎ তৈরির সময় কিন্তু পরিবেশ অনেক ক্ষতি হয়। যেমন নদীতে বাঁধ দেওয়া হয়, তাতে কিন্তু নদীর একটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু এটা সঠিক উত্তর কিন্তু বায়ু শক্তিই হবে। পরেরটা দেখো, যে বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু ভূমধ্যসাগরের শীতকালে বৃষ্টিপাত হয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়। দেখো, নিউজিল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি, ওয়াইটাকি। কোথায় রয়েছে দেখো, অপশান ডি আমাদের সঠিক উত্তর। ভোপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল কত, 1984 খ্রিস্টাব্দে হয়েছিল। কোন গ্যাস লিক করেছিল, মিক গ্যাস, মিথাইল আইসোসায়ানেট। আমাজন নদীর অববাহিকায় অবস্থিত কি, আমাজন নদীর অববাহিকায় অবস্থিত সেলভা সমভূমি। অপশান এ আমাদের সঠিক উত্তর। দেখো, এই অপশানগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। দেখো, ল্যানোস সমভূমি কোথায় অবস্থিত, এটা ল্যানোস সমভূমি হচ্ছে ওরিনোকো নদীর অববাহিকা। কী নামে পরিচিত, ওরিনোকো। ওরিনোকো নদীর অববাহিকা ল্যানোস নামে পরিচিত। এবারে
এটা কি গ্র্যান্ড চাকো রয়েছে, এটা হচ্ছে পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা, পারানা প্যারাগুয়ে, প্যারাগুয়ে নদীর অববাহিকা গ্র্যান্ড চাকো সমভূমি নামে পরিচিত। আর পম্পাস সমভূমি হচ্ছে লা প্লাটা নদীর অববাহিকা। লা প্লাটা নদীর অববাহিকা পম্পাস সমভূমি নামে কিন্তু পরিচিত। এটাও কিন্তু তোমার জেনে রাখতে হবে, অবশ্যই জানতে হবে এগুলো, কেন এগুলো শর্ট প্রশ্ন হিসেবে কিন্তু পরীক্ষায় আসে। দেখো শূন্যস্থান পূরণ করো। আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কোন অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? কর্ডোবা। ওটা দেখো পর্বতের কোন ঢাল বৃষ্টির ছায়াঞ্চল? পর্বতের অনুবাদ ঢাল, অনুবাদ ঢাল অর্থাৎ যে ঢালে কিন্তু বৃষ্টিপাত কম হয়, আর যে ঢালে বৃষ্টিপাত হয় সেটা কি ঢাল বলে? সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল। দেখো জাপানের ফুকুশিমায় পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল কত সালে? 2011 সালে। পরেরটা দেখো নিউজিল্যান্ডের পার্বত্য অঞ্চলে বৃহত্তম হিমবাহ সৃষ্ট যে হ্রদটা রয়েছে তার নাম হচ্ছে কি? তাওপো, তাওপো। পরেরটা দেখো এস্কিমোদের দ্বারা গ্রীষ্মকালে শিল মাছের চামড়ায় তৈরি তাঁবুকে কি বলা হয়? টিউপিক। আর বরফ দিয়ে তৈরি ঘরকে কী বলা হয়? ইগলু। এটাও তোমার জেনে রাখতে হবে তোমাদের একটু। পরেরটা দেখো শুদ্ধ অশুদ্ধ দিয়েছে। দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশিরভাগ বৃষ্টিপাত সংঘটিত হয় শীতকালে। এটা কিন্তু অশুদ্ধ, কারণ আমাদের শীতকালে বৃষ্টিপাত হয় না, আমাদের এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। দেখো কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হচ্ছে বজ্রমেঘ। এটা কিন্তু শুদ্ধ। আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, দক্ষিণ আমেরিকার অবস্থিত। এটা হচ্ছে শুদ্ধ। পরেটা দেখো অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটাও কিন্তু শুদ্ধ। এটা তোমাদের বইয়ের পরিবেশের অবনমন বলে যে একটা অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু নেওয়া হয়েছে এটা। পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে স্টেনশিয়া বলা হয়। এটাও শুদ্ধ। পরের প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও। ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট উইল হেলম। পরেরটা দেখো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কতগুলি ভারতে অবস্থিত? 13টি, 20টির মধ্যে। কুড়িটির মধ্যে ভারতে 13টি অবস্থিত। পটা দেখো ওশিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম কি? নাউরু। আর বৃহত্তমটা তোমাদের এটা জেনে রাখতে হবে, বৃহত্তম হচ্ছে অস্ট্রেলিয়া। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো মারে, এটা নদী, এটা হচ্ছে এর উৎপত্তি হয়েছে কোথায়? অস্ট্রেলিয়ান আল্পস থেকে। তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না, তাহলে আমরা কি করব? এটা মারে দাগ নম্বর 1, আমরা অস্ট্রেলিয়ান আল্পসের পাশে আমরা 1 লিখে দেবো। পরেটা দেখো ওক, এটা হবে একটা স্বাভাবিক উদ্ভিদ।
এই যে ওটা দেখো, মেরিনো। মেরিনো হচ্ছে উৎকৃষ্ট পশম প্রদায়ী মেষ। দেখো তার ব্রোকেন হিল। ব্রোকেন হচ্ছে রূপোর শহরকে, রূপোর শহর ব্রোকেন হিল। জ্যাকোস এক ধরনের শ্রমিক। ওটা দেখো, পরিবেশের অবনমন কাকে বলে? তোমাদের বই 67 নম্বর পেজে রয়েছে। দেখো দেখো, যেহেতু মান 2 রয়েছে, তোমরা এখান থেকে এটা এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, সমবর্ষণ রেখা কি? এটা তোমাদের বইয়ের 49 নম্বর পেজে রয়েছে। দেখো সমবর্ষণ রেখা, এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গা বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়, বা যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। পরেরটা দেখো, বৃষ্টি ছায়াঞ্চল কাকে বলে? তোমাদের বইয়ের 47 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে যে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর এই যে বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায়, তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এখান থেকে পুরোটা লিখতে হবে এটা। পরের প্রশ্ন দেখো, পার্কল্যান্ড সাভানা কি? 115 নম্বর পেজে রয়েছে। দেখো পার্কল্যান্ড সাভানা, এই যে এখান থেকে তোমরা লিখবে এটা, এখান থেকে এটা পর্যন্ত লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, বাম্বি ক্লাউড কি? 44 নম্বর পেজ। দেখো এই দেখো, বাম্বি ক্লাউড স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে কিন্তু বাম্বি ক্লাউড বলে। কেন বলে? এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? 46 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়, এটাও কিন্তু লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? 22 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমাদের করবে। এ দেখো, স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় কখনো কখনো, এখান থেকে পুরোটা লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, শিলার প্রবেশতা বলতে কী বোঝায়? 19 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এটা পুরোটা লিখে দেবে। দেখো, শিলার প্রবেশতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। এখান থেকে পুরোটা লিখতে হবে, কিন্তু এটুকু লিখলে 1 পাবে। পরের প্রশ্ন দেখো, মনুষ্য সৃষ্ট কারণে কীভাবে পরিবেশের অবনমন ঘটছে? তোমাদের বইয়ের 68 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো এই যে মনুষ্য সৃষ্ট কারণ, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, ওশেনিয়া মহাদেশের বিচিত্র প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। এই যে তোমাদের বইয়ের 107 নম্বর পেজে, এখান থেকে এই বক্স থেকে তোমাদের উত্তরটা করতে হবে। এই যে রয়েছে দেখো, বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বাস এই মহাদেশে। এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। পরেরটা দেখো, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? 106 নম্বর পেজে রয়েছে উত্তরটা। দেখো এই যে এইখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই যে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত, এই পর্যন্ত লিখতে হবে। পরেরটা দেখো, সেলভা অরণ্যকে চিরহরিত বৃক্ষের বনভূমি বলা হয় কেন? 104 নম্বর পেজে উত্তরটা তোমরা পেয়ে যাবে। এই যে দেখো, সেলভা চিরহরিত বৃক্ষের বনভূমি, এটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত আর একটু বেশি লিখতে হবে, যেহেতু মান 3, এই পর্যন্ত লিখবে তোমরা। দেখো এখান থেকেও তোমরা লিখতে পারো। তোমাদের এটা এই জলবায়ু অঞ্চলের মধ্যেই 53 নম্বর পেজেও রয়েছে। দেখো এই সেলভা নামে পরিচিত, তোমরা যদি এই পর্যন্ত লেখো সেটাও কিন্তু হবে, এখান থেকে লিখতে হবে তবে। পরের প্রশ্ন দেখো, চিপকো আন্দোলন সম্পর্কে যা জানা লেখো। 71 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই যে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন যে অধ্যায়টা রয়েছে, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? তোমাদের বইয়ের 35 নম্বর পেজে উত্তরটা তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এই যে দেখো, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এটা এখান থেকে তোমাদের পুরোটা কিন্তু লিখতে হবে। পরেরটা দেখো, অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য লেখো। 111 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো, মধ্যভাগের সমভূমি, এখান থেকে এটা পুরোটা লিখবে। এই আর্টিজিও খুব, এটাও লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, মারেডালি নদীর গতিপথ আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 16 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে
এখান থেকে তোমাদের লিখতে হবে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এপারে যে ছক রয়েছে এই ছকটা কিন্তু তোমরা দিয়ে দিয়েছে এইটা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বইয়ের 52 নম্বর পেজে কিন্তু উত্তরটা রয়েছে। দেখো এই যে নিরক্ষীয় জলবায়ু এই যে রয়েছে, এর বৈশিষ্ট্য কিন্তু এই দেখো রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু করতে হবে, এটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এটা পুরোটা লিখতে হবে। আর এপারেও বৃষ্টিপাত সম্বন্ধেও তোমাদের অল্প একটু লিখতে হবে, যে 4 o'clock রেইন বা যে পরিচালন বৃষ্টিপাত হয় প্রত্যেক দিন বিকেলবেলা, সেটাও কিন্তু একটু লিখে দিতে হবে, এখানে পড়ে ছোটো করে লিখবে। মারা ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। 117 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে, 17, 18। এই যে প্রথমে কৃষি ও পশুপালন সম্বন্ধে এটা তোমাদের লিখতে হবে পুরো এই পর্যন্ত। তারপরে এখানে যে 5টা পয়েন্ট রয়েছে এই পয়েন্ট 5টাও কিন্তু তোমাদের দিতে হবে। এই যে পরেটা দেখো, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের 5টি উপায় সংক্ষেপে লেখো। 70 নম্বর পেজে তোমাদের বই উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে পরিবেশের অবনমন কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এখানে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, যেহেতু মান 5-এর তোমাদের একটু বেশিই কিন্তু লিখতে হবে। যেখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে তোমরা কিন্তু 5 থেকে 6টা কিন্তু অবশ্যই লিখবে। আর এটা দেখো, দক্ষিণ আমেরিকার ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখো, এটা তোমাদের বইয়ের 95 নম্বর পেজে রয়েছে। দেখো এ দেখো, ভূপ্রাকৃতিক গঠনের বৈচিত্র্য অনুসারে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রধানত 4টি ভাগে ভাগ করে। কী কী? পশ্চিমের পার্বত্য অঞ্চল, এ দেখো পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, পূর্বের উচ্চভূমি, আর মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল। এই 4টির মধ্যে যে কোনো একটা সম্বন্ধে তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা এইটা সবথেকে ছোট আছে এবং সহজ আছে, বা এইটাও তোমরা লিখতে পারো, এটাও ছোট রয়েছে। এইটুকুনি পশ্চিমের সংকীর্ণ উপকূলীয় অঞ্চল, এটুকুনি তোমরা লিখতে পারো, বা এটাও কিন্তু লিখতে পারো। মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল, এটাও কিন্তু ছোট রয়েছে এবং এটা শর্ট প্রশ্ন আকার এই প্রশ্নগুলো পড়ে খুব। দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো। দেখো আর্থসামাজিক পরিবেশ, এই যে তোমাদের বইয়ে দেখো 62 নম্বর পেজে রয়েছে, এটা যে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, এই যেখান থেকে তোমাদের লিখতে হবে, এবারেও কিন্তু লিখতে হবে। এই যে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। দেখো লাস্ট প্রশ্ন, দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো তোমাদের 26 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা খনিজ রয়েছে, দেখো এখান থেকে তোমরা করবে। এখানে দেখো এই যে কোয়ার্টজ, ফেল্ডস্পার, অভ্র, জিপসাম, ব্যাস এই 4টি সম্বন্ধে তোমাদের লিখতে হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।